তোমাদের যেটা বলছি যে তোমাদের এক কথায় প্রশ্ন আমি কিছু লিখে দিয়েছিলাম, হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে উত্তরগুলো তোমাদের আমি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তা এইগুলো তোমরা কতটা বুঝতে পেরেছো আমি তো জানতে পারছি না, বা তোমরা আমাদের জানাওনি। যাই হোক, আমি এই অঙ্কগুলো আর একবার এই শর্ট কোশ্চেন যে ছোটো ছোটো প্রশ্ন যে এক কথার প্রশ্নগুলো দিয়েছিলাম সেইগুলো আমি একটু বুঝিয়ে দিই। যেগুলো তোমাদের কাছে হার্ড বলে মনে হবে বা যেগুলো তোমাদের কাছে সমস্যা হতে পারে সেইগুলোই আমি ধরে ধরে একটু বুঝিয়ে দিই, তোমরা সেগুলো একটু দেখে নেবে ভিডিওটা। কারণ তোমরা শর্ট কোশ্চেনটা যে আগেই করে নিয়েছো, এটার উপরে আমি এর পরবর্তী যে হোমওয়ার্কগুলো দেবো, এই শর্ট কোশ্চেনগুলো দেবো, সেইটা বুঝিয়ে দেবো। আর যেটা আগে আগে দিয়েছিলাম সেটা তোমাদের একটু বুঝিয়ে দিই। তোমাদের বলেছিলাম শর্ট কোশ্চেন 10 শতক সমান কত? একটা শর্ট কোশ্চেন দিয়েছিলাম, তোমরা এই পুরোনো কথাটা খোলো, তোমরা পুরোনো কথাটা খোলো, দেখো দিয়েছিলাম 10 শতক সমান কত। তোমরা নিশ্চয়ই অঙ্কটা করেছো, উত্তরটা তোমরা জানো। 10 শতক সমান কত? 1000। এটা কি তোমরা বুঝতে পেরেছো? 10 শতক সমান কত? প্রথমে দিয়েছিলাম একটা অঙ্ক, 10 শতক সমান কত, তাই না? তো 10 শতক, তাহলে আমরা জানি আমরা 10 শতকের বলতে একক, দশক, শতক, হাজার, তাই তো? একক, দশক, শতক, হাজার এটা দিয়েছে। তাহলে এবার দেখো আমাকে বলেছে 10 শতক, আমরা কি 10 শতক মানে 10টা এখানে বসাবো? তা তো নয়, কারণ আমরা সব শিখে নিয়েছি স্থানীয় মানের অঙ্কগুলো কিভাবে বসাতে হয়। তাহলে 10 শতক মানে কি? এই ঘরে 1, এই ঘরে 0, শতকের ঘর 10 শতক, তাহলে বাকি ঘরগুলো কি থাকবে? 0, 10 শতক। তা 10 শতক সমান কত? 10 শতক সমান হলো 1000। আমাকে যদি বলতো 1 শতক সমান কত, তাহলে যদি বলতো 1 শতক, তাহলে 1টা এখানে বসাতাম, 0টা এখানে বসাতাম। 1 শতক, তাহলে শতক ঘরে 1, দশক ঘরে 0, একক ঘরে 0, তাহলে 1 শতক মানে 1000। তা 10 শতক যখন বলছে তাহলে তোমার এই একটা কি হলো, তখন এই 10 শতক, তা 10 শতক মানে কি? প্রতিটা ঘরে একটা করে অঙ্ক বসে, তাহলে সেই জন্য এই 10টা একের ঘরে সরে গেল, আর ডান ঘরে কি হলো? 10 শতক। সেই জন্য আমাদেরকে কোন কোন স্থানীয় মানের অঙ্ক, কোন কোন স্থানীয় মানগুলোকে একসাথে করতে হয়, আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে কোন কোন স্থানীয় মানগুলোকে একসাথে করতে হয়। দেখো একক আর দশক, এই দুটো স্থানীয় মানকে একসঙ্গে করতে হয়। আর কোনটাকে করতে হয়? অযুত আর হাজার। অযুত আর হাজার কে একসাথে করতে হয়। হাজারকে বলা হয় সহস্র, হাজারকে বলা হয় সহস্র। আর কোনটা করতে হয়? তাহলে আমাদের করতে হয় নিযুত আর লক্ষ, এই গড়গুলোকে একসাথে করতে হয়। তোমাকে যদি বলে 32, তাহলে তুমি কি লিখবে? 3 10 2। তোমাকে যদি কেউ বলে 2, তাহলে তুমি লিখছো 2। তোমাকে যদি কেউ বলে 10, তুমি লিখছো 10। তোমাকে যদি কেউ বলে 1 শতক, দেখো এখানে অযুত আর হাজার একসাথে করা আছে, শতকের ঘরটা কিন্তু এখানে দেওয়া নেই, শতকের ঘরটা আমি দিইনি, তাহলে মানে এর মধ্যে শতকের ঘরটা আছে, হাজারের পর শতক হয়, তাই না? হাজারের পরে দশকের আগে, তাহলে 1 শতক বলেছে, তাহলে একটা এখানে বসতো। আমি কি বলেছি যে কোন কোন ঘরগুলোকে একসাথে করতে হয়? একক, দশক একসাথে করতে হয়, হাজার, অযুত। তোমাকে 1000 100 বলে এরকম লিখবে। তোমাকে যখন বলছি 10,000, তাহলে অযুত আর হাজারকে একসাথে ধরতে হবে 10,000। তাহলে তোমাকে কি বলতে হবে? এই তখন কিন্তু 10,000 বলে তখন কিন্তু তুমি এইখানে লিখতে পারছো 10,000, অযুতের ঘরটা টানতে হচ্ছে, তখন অযুতকে আর হাজারকে নিয়ে বলতে পারছো 10,000। তোমাকে যদি বলতো এখানটা মুছি, দেখো তোমাকে বলছে 1000,
তাহলে তোমাকে যদি বলে 1000, তাহলে তুমি 1000 বসাতে পারছো। 1000, তাহলে 1000 মানে হাজারের ঘরে, ঠিক আছে, হাজারের ঘরে একটা বসাতে পারবো। 1000, তার ডান দিকের ঘরগুলো ফাঁকা থাকলে কি করে দিতে বলেছিলাম? 0। এবার যদি বলে 10,000, এবার তোমাকে 1000 বললো, 10,000 যখন বলছে তাহলে আমাকে 10,000 বলছে। তাহলে অযুতকে নিয়ে যখন দুই অঙ্কের সংখ্যা বলছে 10,000, তখন যদি 10টা এখানে না বসে তোমার কত হচ্ছে? 10,000। সেই জন্য অযুতকে আর হাজারকে নিয়ে যখন আমরা করি তখন দুটো সংখ্যা, দুই অঙ্কের সংখ্যা অযুত আর হাজারের ঘর আমরা বলছি 10 10। কি এইগুলো বাকি ঘরগুলো যখন শূন্য হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে আমার 10,000। তাহলে একের স্থানীয় মান কত? 1 অযুত। এখানে একের স্থানীয় মান কত? 1 অযুত। এখানে একের স্থানীয় মান কত আছে? 1 অযুত। শূন্য স্থানীয় মান 1000, এখানে শূন্য মান শতক, শূন্য স্থানীয় মান দশক, শূন্যের স্থানীয় মান একক। ঠিক আছে, বুঝতে পারলে? সেই জন্য প্রশ্ন করেছিল যে 10 শতক সমান কত? 10 শতক সমান হয়েছে, তোমাকে প্রশ্ন 10 শতক সমান কত? দেখো 10 শতক সমান তোমার হয়েছে 1000। 10 শতক, তাহলে তোমাকে শতকের ঘর বসাতে বলেছে 10 শতক। 10 শতক, আমরা 1 শতক মানে 1 এখানে বসবে, 1 শতক। তা 10 শতক তাহলে আমার ঘরটা বেঁচে যাচ্ছে, তখন 1000 ঘরটা আমি পেয়ে যাচ্ছি। সেই জন্য হচ্ছে 10 শতক। ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখো, বলছে শূন্য কি রূপ সংখ্যা? শূন্য কি রূপ সংখ্যা? তোমাদের শিখিয়েছিলাম আগে, শূন্য কোনো অঙ্কের সংখ্যা নয়, কোনো এক অঙ্কের সংখ্যা নয়। শূন্য কোনো এক অঙ্কের সংখ্যা নয়। কেন? শূন্যের নিজস্ব কোনো মান নেই। শূন্য নিজস্ব কোনো মান নেই, কারণ শূন্যর সঙ্গে কোনো সংখ্যা যোগ বিয়োগ করলে তার মান বাড়ে না, কমেও না। সেই জন্য শূন্যকে এক অঙ্কের সংখ্যা ধরা হয় না। শূন্যকে এক অঙ্কে ধরা হয় না। শূন্যর সঙ্গে ধরো, শূন্যর সঙ্গে 1 যোগ করছি, 1 কি হবে? আমি যদি শূন্যর সঙ্গে 1 বিয়োগ করতে পারি না, বা আমি যদি 1 থেকে 0 বিয়োগ করি, সে 1ই থাকবে। যে কোনো সংখ্যার সঙ্গে, অঙ্কের সংখ্যাগুলো হচ্ছে এরকম, যে সংখ্যার সঙ্গে 1 যোগ করলে বা বিয়োগ করলে তার পরিমাণটা বাড়ে বা কমে, তবেই সেটা হবে এক অঙ্কের সংখ্যা। যেহেতু শূন্যর সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে তার মানটা বাড়েও না, কমেও না, সেই জন্য শূন্য কোনো অঙ্কের সংখ্যা নয়। তাহলে শূন্য কি সংখ্যা? শূন্য একটা সংখ্যা। শূন্য শুধুমাত্র একটা সংখ্যা। ঠিক আছে, শূন্য শুধুমাত্র একটা সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা বা জোড় সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য থেকে শুরু, 0 1 2 3 4 5 6, এরকম কাউন্টিং হয়েই গেল। এই যে 0 থেকে শুরু হলো, কাউন্টিং হয়ে গেল, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। ঠিক আছে, কিন্তু যখন তোমাকে পারফেক্ট একটা নির্দিষ্ট করে বলে দেবে যে শূন্য কি রূপ সংখ্যা, তখন তুমি বলবে শূন্য জোড় সংখ্যা বা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এবার আচ্ছা বলো তো, পরপর দুটি পূর্ণ সংখ্যা যোগফল কত? পরপর প্রথম দুটি পূর্ণ সংখ্যা যোগফল কত? পরপর প্রথম শূন্য, আমরা তো শূন্য থেকে শুরু করেছি, 0 1 2 3। পরপর প্রথম দুটি মানে এই দুটো, এগুলো সব পূর্ণ সংখ্যা, তাহলে পরপর প্রথম দুটি 0 প্লাস 1, 0 এই দুটো নিচ্ছি, যোগ করলে কত হয়? 1। যদি যোগ করলে 1, যদি বলতো পরপর প্রথম তিনটি কি আছে? 0 1 2। যদি বলতো প্রথম 4টি পূর্ণ সংখ্যা, পরপর প্রথম 4টি পূর্ণ সংখ্যার যোগফল কত? তাহলে 0 1 2 3। এটা যোগ করলে যেটা হবে, এটা যোগ করলে 3, এটা যোগ করলে 6। বুঝতে পারলে? সেই জন্য শূন্য কি রূপ সংখ্যা? আমরা বলবো শূন্য পূর্ণ সংখ্যা বা জোড় সংখ্যা। তাহলে মনে রাখবে, শূন্য কিন্তু কোনো এক অঙ্কের সংখ্যা নয়। আমরা যখন বলি না এক অঙ্কের সংখ্যা কি, এক অঙ্কের ছোট সংখ্যা কি, এক অঙ্কের বড়
শূন্য জোড় সংখ্যা বা পূর্ণ সংখ্যা। 1 লাখ অঙ্কের ছোট সংখ্যা কি 1, 1 অঙ্কের বললে 1 অঙ্কের সংখ্যা হচ্ছে 1, 1 অঙ্কের ছোট সংখ্যা কিন্তু শূন্য নয়, ঠিক আছে। শূন্য একটা সংখ্যা, কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, কিন্তু শূন্য কখনো 1 অঙ্কের সংখ্যা নয়। আচ্ছা দেখো তোমরা এটা পারবে 2, 5, 0, 2, 5, 0 এই অঙ্কগুলি দ্বারা একটা বৃহত্তর সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। 2, 5, 0, 2, 5, 0 সবচেয়ে বড়, বৃহত্তম মানে বড় তোমরা জানো, ক্ষুদ্রতম মানে কি ছোট সেটাও জানো। এখানে এই অঙ্কগুলো দিয়ে, এই যে সংখ্যাগুলো দিয়েছে, এই সংখ্যাগুলো একটা বড় সংখ্যা তৈরি করো। এই সংখ্যাগুলো দিয়ে তোমরা কি করবে? বড় সংখ্যা তোমরা জানো এখানে সবথেকে বড় কি 5, তারপর কি 2, তারপর কি 0 বড়। তোমরা যদি এখানে কমা কমা দিয়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমাকে বলেছি এই অঙ্কের সংখ্যাগুলি দিয়ে একটা সংখ্যা তৈরি করো। তাহলে তুমি যখন একটা সংখ্যা তৈরি করছো, তাহলে তুমি এখানে কমা দিচ্ছ মানে এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, তিনটে সংখ্যা তৈরি করে দিচ্ছ। তাহলে তুমি কিন্তু এই কমাগুলো তখন এই কমাগুলো দিতে পারবে। তাহলে তুমি কি দেবে? 5, 2, 0। এটা হলো একটা বৃহত্তম সংখ্যা। বুঝলে? এটা হলো একটা বৃহত্তম সংখ্যা। আচ্ছা এটা চলে গেল। এরপরে দেখো বলছে কোন সংখ্যা থেকে কোন সংখ্যা 30 থেকে বড় আবার 50 থেকে ছোট। বলছে কোন সংখ্যা 30 থেকে যত বড় 50 থেকে তত ছোট। এটা কি করে বের করবে? বলছে 30 থেকে যত বড়, আর বলছে 50 থেকে তত ছোট। ঠিক আছে, তোমরা বড় বানান বড় দশমিক করে লিখতে পারো, দশমিক লিখতে পারো বা দশমিক লিখতে পারো, 6 বার ট লিখতে পারো, 6 বার ট লিখতে পারো। তাহলে কি বললাম? 30 থেকে কি এমন সংখ্যা 30 থেকে যতটা বড় হবে 50 থেকে ততটা ছোট হবে। কি করে বের করবো? তোমাকে কি করতে হবে? যে এইটা বের করতে গেলে তোমাকে এই দুটো সংখ্যা যোগ করে দিতে হবে। 50 আর 30 কত হয়? 50 আর 30 যোগ করলে 80 হয়। কটা সংখ্যার মধ্যে বলেছে? দুটো, 2 দিয়ে ভাগ করতে হবে। 2 40, সরি 2 4 8, 0 নামলো 0 0, কত হয়েছে? 40। কত হয়েছে? 40। সেই জন্য এটা তোমাদের মনে রাখতে হবে যে যখন এরকম অঙ্ক দেবে এই দুটো সংখ্যার মধ্যে ভাগ করে দিয়ে, এই দুটো সংখ্যা যোগ করে দিয়ে দুটো সংখ্যার মধ্যে দিচ্ছে 2 দিয়ে ভাগ করে দেবে। এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা বলছে তারপর একটা প্রশ্ন দিয়েছে, বলছে 10 এর মধ্যে 10 কতবার আছে? তোমাকে প্রশ্ন করেছে কি 10 এর মধ্যে 10 কতবার আছে? 10 এর মধ্যে 10 কতবার আছে? ধরো 10 এর মধ্যে 10 কতবার আছে? তাহলে কতর মধ্যে? 10 এর মধ্যে 10 এর মধ্যে 10, তার মানে কি 10 এর মধ্যে 10 কতবার আছে বের করতে গেলে কতবার আছে, এই যে কতবার বলেছে কতর মধ্যে 10 এর মধ্যে, তাহলে 10 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। 10 একে 10, ভাগফলটাই হবে উত্তর একবার। যদি তোমাকে বলতো তাহলে 100 এর মধ্যে 10 কতবার আছে, তোমাকে 10 দিয়ে ভাগ করতে হতো। 10 একে 10, 0 0 0, কত হলো? 10 বার। ঠিক আছে? তোমাকে আবার যদি কিছু বলা হয় যে 95 এর মধ্যে, এই 95 এর মধ্যে কতবার 10 আছে, 95 সংখ্যাটার মধ্যে কতবার 10 আছে, তাহলে 10 দিয়ে ভাগ করে দাও। 10 9 90 5, তাহলে 9 বের হলো, আর
আর এখানে আর ভাগ যাচ্ছে না, এটা অবশিষ্ট হয়ে গেল, আর ভাগ যাচ্ছে না, অবশিষ্ট হয়ে গেল, তাহলে 9। তাহলে 95 এর মধ্যে কবার আছে? 9। ভাগ দিয়ে দেওয়া যাচ্ছে না, 5 নেমেছে, এদিকে আর কোনো অঙ্ক নাই, নামছে না, 5 অবশিষ্ট, অবশিষ্টটা ধরবো না, তাহলে 9 বার 10 আছে আর 1 বার 5 আছে। তোমাকে প্রশ্ন করতে, তোমাকে যদি প্রশ্ন করছো কবার 10 আছে, তুমি বলতে 9 বার। কবার 5 আছে? 1 বার নয়, শুধু 9 বার 10 আছে। ঠিক আছে, তোমাকে প্রশ্ন করতে কতবার 10 আছে? 9 বার। তা তুমি লিখে দিলে 9 বার 10 আছে। আর তোমাকে 5 যেটা বললাম এখনই, তো এই 95 এর মধ্যে কবার 5 আছে, তোমাকে যদি বলতো কতবার 5 আছে, তাহলে তোমাকে 5 দিয়ে ভাগ করতে হতো। 5 8 সরি 5 5 5 দুগুণে 10 বেশি হচ্ছে, 5 1 5 বিয়োগ করো 5 আর 5 নয়, 4 এর 9 45, 5 9 45। কতবার হলো? 19 বার 5 আছে। যদি তোমাকে কেউ প্রশ্ন করে 95 এর মধ্যে, যদি তোমাকে কেউ প্রশ্ন করে এরকম, মানে এইরকম টাইপের যদি কেউ প্রশ্ন করে যে একটা সংখ্যার মধ্যে 10 কতবার আছে, একটা সংখ্যার মধ্যে 5 কতবার আছে, একটা সংখ্যার মধ্যে 9 কতবার আছে, একটা সংখ্যার মধ্যে 3 কতবার আছে, যদি এরকম কেউ প্রশ্ন করে, তখন কিন্তু যেটা কতবার আছে বলবে সেইটা দিয়ে ভাগ করতে হবে। যদি তোমাকে বলেছি 95 এর মধ্যে, এই 95 এর মধ্যে কতবার এই 5 আছে, তাহলে 5 দিয়ে আমি 95 সংখ্যাটার মধ্যে কতবার আছে 5 কতবার, তাহলে 5 দিয়ে এটাকে ভাগ করে ভাগফল যেটা হবে সেটাই হবে এর উত্তর। ঠিক আছে, আচ্ছা এরপরেরটা বুঝতে পারবে যে 6টি 1 এর গুণফল কত। 6টি 1 এর গুণফল এরকম কেউ লিখে ফেলো না, 6টি 1 এর গুণফল কত? হ্যাঁ, এরকম 1 2 3 4 5 6, 1 2 3 4 5, ঠিক আছে 6। এই 6টি 1 এর গুণফল কত? এরকম কেউ লিখে না, 6টি 1 এর মানে তোমাকে 6টি 1 লিখতে বলেছে, তার মানে তোমাকে 6টি 1 লিখতে বলেছে, দিয়ে গুণ করলে কত হবে? 1 হবে। আমরা শুনে কি মনে হয় 6টি 1 6 1 6, মানে আমরা এটা ভুল করে ফেলি, 6টি 1 তাহলে 6 হবে না, 6টি 1 6 নয়, কি 6টি 1 লিখে গুণ করো, তাহলে 6টি 1 এর গুণফল কত? 6টি 1 লিখলে কত হবে? সব 1 1 1 1, তাহলে গুণফল 1। আচ্ছা, তারপরে বলেছে কোন সংখ্যা থেকে 1 বিয়োগ করলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের। বলছে কোন সংখ্যা থেকে, কোন সংখ্যা থেকে 1 বিয়োগ করো। বলছে এখানে কি এমন সংখ্যা থেকে 1 বিয়োগ করলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 9। বলছে কোন সংখ্যা থেকে কি এমন এখানে কি সংখ্যা বসালে, কি সংখ্যা থেকে 1 বিয়োগ করলে, মানে কত বিয়োগ 1 সমান 9। তাহলে এখানে কি সংখ্যা ধরবো যে এখানে 1 বিয়োগ করলে 9 হবে। আমরা কিন্তু ছোট করে ঝট করে বলে দিতে পারবো যে 9, তোমাকে যখন বড় বড় সংখ্যা তো তখন তুমি বলতে পারবে, সূত্রটা জানতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে বলেছে কত বিয়োগ, তাই না? এখানে কি এমন সংখ্যা বের করলে এটা কি বলেছে যে 1 বিয়োগ করলে, কোন সংখ্যা থেকে 1 বিয়োগ করলে 9 হবে। সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, যদি তোমাকে বিয়োগ করতে বলে তাহলে এই দুটো সংখ্যা যোগ করে দেবে, এই দুটো সংখ্যা কি করবে, যোগ করবে। এবারে প্রশ্ন হলো স্যার আমরা যোগ করলাম কেন? দেখো, আমরা যখন কোনো বড় সংখ্যা বের করি তখন দুটো সংখ্যার যোগফল, মানে ছোট সংখ্যা প্লাস ছোট সংখ্যা যোগ, মানে ছোট সংখ্যার সঙ্গে অপর সংখ্যা যোগ করলে বড় সংখ্যা পাই। আমি বিয়োগ করতে লিখে দিচ্ছি তোমাদের কাছে, ভালো করে দেখবে যে বড় সংখ্যা বের করতে গেলে কি করতে হয়। দেখো, বিয়োগ চিহ্নের আগে যদি ঘরটা যদি সব সময় ফাঁকা থাকে, বিয়োগ চিহ্নের আগের ঘরটা যদি সব সময় ফাঁকা থাকে, তাহলে শুধু যোগ করে বার করবে, বাকি সর্বদাই বিয়োগ করে বের করবে।
তাহলে তোমাকে সবসময় বলে দেবে যে কোনো সংখ্যার সঙ্গে 1 বিয়োগ করলে 2 বিয়োগ করলে 4 বিয়োগ করলে যাই বলবে বিয়োগ করতে বলেছে তার মানে যোগ করে বের করতে হবে। যেহেতু বিয়োগ করতে বলেছে তাই এই দুটো যোগ করলাম, এটা পেয়ে গেলাম। তাহলে কোন সংখ্যার সঙ্গে 10 এর সঙ্গে 1 বিয়োগ করলে 9 হবে। ঠিক আছে, তাহলে আমাকে প্রশ্ন করেছিল কি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে, তাহলে 1 বিয়োগ করলে 10 এর সঙ্গে যদি 1 বিয়োগ করি তাহলে আমি এক অঙ্কের বৃহত্তম সংখ্যাটা পাবো। আচ্ছা, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে তোমরা শিখেছো? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? 14 এর সাথে 7 গুণ করো, কত এলো পারবে? 14 7 মানে কত পারবে? এলো পারবে। 14 এর সঙ্গে 7 গুণ করবে, ওই 14 6 গুণ আর 12 কত গুণের সমান? এই অঙ্কটা ওই যে 14 6 গুণ 12 কত গুণের সমান? 14 এর 6 গুণ, ওই 14 এর 6 গুণ কি বলেছে? 12 কত গুণের সমান? তাহলে 14 এর 6 গুণ করলে কত হয়? 14 এর 6 গুণ করলে কত হয় আমি জানি না, এখন গুণ করে দেখো তবে। আর 14 এর 6 গুণ ওই যে 12 কত গুণের সমান, 12 সঙ্গে কত গুণ করলে এইটা সমান হবে। তাহলে 14 6 গুণ কত? 14 6 84, 14 6 84, তাই তো? কি লিখছি? 14 6 84 হয়েছে। তাহলে 14 6 গুণ 84, তাহলে 12 কত গুণ 84 হবে? তাহলে 12 ঘরে 12 কত গুণ? 12 সাথে 84, তাহলে এরও গুণ করো 84। তাহলে এটা কি করে বের করি? এটা দুটো রকম প্রসেস আছে। এক হচ্ছে 14 6 গুণ মানে 84, হ্যাঁ, তাহলে এই 14 দিয়ে 14 6 84, তুমি এই সংখ্যাটা বের করতে গেলে এই 7টা বের করতে গেলে 84 কে 12 দিয়ে ভাগ করতে হয়, মানে 12 7 84। তাহলে 12 কত গুণ? 12 কত গুণ সমান 84? তাহলে 12 7 গুণ সমান 84। তাহলে 14 6 গুণ হলে 84 হয়, আর 12 কত গুণ হলে 84 হয়? 12 7 গুণ হলে 84 হয়, মানে 12 গুণ 7, 12 এর সঙ্গে 7 গুণ করলে 84 হয়। তাহলে 14 কত গুণ 84? 6 গুণ 84, 12 কত গুণ 84? 7 গুণ। আবার বলেছে যে গুণ প্রক্রিয়া কোন প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ? গুণ কার সংক্ষিপ্ত রূপ? গুণ, এটা তোমরা জানো। 3 অঙ্কের সবথেকে বড় জোড় সংখ্যাটি লেখো। 3 অঙ্কের সবথেকে বড় জোড় সংখ্যাটি লেখো। 3 অঙ্কের সবথেকে বড় জোড়, এইখানে বলে দিয়েছি জোড় কথাটা আমি উল্লেখ করে দিয়েছি। জোড় কথাটা কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। জোড় কথাটা আমি উল্লেখ করে দিয়েছি, মাথায় রাখতে হবে। তো তোমরা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম করলে জোড়টা করলে না, কিন্তু দেখতে হবে 3 অঙ্কের বৃহত্তম, আমি বলে 3 অঙ্কের বৃহত্তম জোড়, আমি কিন্তু বলিনি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো, আমি কিন্তু প্রশ্ন করিনি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখার প্রশ্ন করিনি, বলেছি 3 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা। তা 3 অঙ্কের বৃহত্তম কত? 3 অঙ্কের বৃহত্তম হচ্ছে 3টে নয়, তাই তো? তাহলে 3 অঙ্কের বৃহত্তম থেকে যদি আমি জোড় বের করি তাহলে কি হবে? এর থেকে এক অঙ্ক শিখিয়েছিলাম, তাহলে কত হবে? 9 9 8। তাহলে 3 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা হচ্ছে কত? 998। তাহলে তুমি যদি 998 কেন হলো? হ্যাঁ, এটা তো 3 অঙ্কের বলেছে, ভাবতে হবে যে 3 অঙ্কের বৃহত্তম বলেছে 3টে নয়, এই 3 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা মানে সবথেকে 3 অঙ্কের সবথেকে বড় জোড় সংখ্যা কোনটা? না 9 9 8। মানে বৃহত্তম থেকে এক বাদ দিলে তবেই তুমি সেটা জোড়টা পাবে। কারণ আমরা জানি জোড় সংখ্যা কি কি? যে সংখ্যা শেষে 0 2, যে সংখ্যা শেষে 0 2 4 6 8 থাকবে, যে সংখ্যা শেষে 0 2 4 6 8 থাকবে সেটা হবে জোড় সংখ্যা। এটা হবে জোড় সংখ্যা। যে সংখ্যার শেষে ধরো এই একটা সংখ্যা, আমি এখানে 5 6 7 8 লিখলাম, দি বললাম বলো তো এটা জোড় না বিজোড়? তোমরা দেখলে 0 আছে জোড়। এই সংখ্যা শেষে যদি 2 থাকতো তাহলে বলতাম 5 6 7 8 2। বলো তো এটা জোড় না বিজোড়? তোমরা কি বলবে? জোড়, কারণ এখানে 2 আছে। এককের অঙ্কে
যে সংখ্যার শেষে মানে এককের অঙ্কের ঘরটা যদি 2 0 2 4 6 8 থাকে সেটাই হবে জোড়। আর যদি এইটা না থাকে তাহলে কি থাকে, যদি 1 3 5 7 9 যদি এইটা থাকে তাহলে হয়ে যাবে বিজোড়। তাহলে তাহলে কি হয়ে যাবে বিজোড়। যদি 5 6 7 8 1 থাকতো মানে 5 6 7 8 1 থাকলে কি হয়ে যেত, বিজোড় হয়ে যেত, কারণ এককের অঙ্কে কি আছে 1। তাহলে যত বড় সংখ্যা দেখে তোমরা কিন্তু জোড় বিজোড়টা বলে দিতে পারবে। বলতে একটা দড়িকে 5 টুকরো করতে হলে কতবার কাটতে হবে, একটা দড়িকে 5 টুকরো করতে হলে কতবার কাটতে হবে। দেখো একটা দড়িকে 5 টুকরো করব, ধরো এই একটা দড়ি আমি একে 5টা টুকরো করব, 1 2 3 4 5। কবার কাটলাম, একবার দুবার তিনবার চারবার পাঁচবার। আমাকে কি 5বার কাটতে বলেছে, তোমাকে বলেছে 5টা টুকরো বলেছে, 5বার কাটতে বলেনি, তাই না? তাহলে আমার বলেছে একটা দড়িকে কতবার কাটলে 5টি টুকরো হবে। আমার টুকরো করা দরকার, এই একটা টুকরো একটা, এই একটা টুকরো দুটো, এই একটা টুকরো তিনটে, এই একটা টুকরো চারটে, এই একটা টুকরো 5টা। তাহলে আমার 5টা টুকরো পেয়ে গেলাম, 5টা টুকরো পেলাম, একটা টুকরো দুটো টুকরো তিনটে চারটে 5টা। তাহলে আমি কবার কেটেছি এই দড়িটাকে আমি কবার কেটেছি, একবার দুবার তিনবার চারবার। তাহলে দেখা যাচ্ছে এক যে তাহলে দেখা যাচ্ছে 4বার কাটলে আমি 5টা টুকরো পাচ্ছি, 4বার কাটলে কটা টুকরো পাচ্ছি, 5টা টুকরো পাচ্ছি। এবার দেখো তাহলে এবার দেখো 5টা টুকরো যখন পেলাম তাহলে একটা দড়িকে 4বার কাটলে 5টা টুকরো পাচ্ছি। তার মানে মনে রাখতে হবে তোমাকে যে কোনো একটা জিনিসকে যদি একবার কাটি দুটো টুকরো হবে, দুবার কাটলে তিনটে টুকরো হবে, 4বার কাটলে 5টা টুকরো হবে। মানে তুমি যতবার কাটবে একটা করে টুকরো বাড়বে। তা তোমাকে যদি বলা হয় 6বার কেটেছি কটা টুকরো হবে, 7টা। তোমাকে যদি বলে 12বার কেটেছি কটা টুকরো হবে, 13টা। মানে যবার কাটবে তার বেশি একটা টুকরো বের হবে সবসময়, ঠিক আছে? এবার তোমাকে যদি বলে আমার একটা লাঠিকে 5 টুকরো করেছি, 5টা টুকরো করেছি, কবার কাটা হয়েছে, একটা লাঠিকে 5 টুকরো করেছি, কতবার কাটা হয়েছে, কতবার 5 টুকরো করেছি। তাহলে যদি বলে আমার কটা একটা লাঠিকে 5বার কাটা হয়ে গেছে তাহলে আমার কটা টুকরো পাবো। তাহলে মানে 5বার যদি কাটা হয়ে যায় তাহলে কটা টুকরো পাবো, আমরা 5বার কাটলে 6টা টুকরো পাবো। আর যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে 6টা টুকরো আমার হয়ে গেছে তাহলে কবার কাটা হয়েছে, 5বার। কেন 5 বললাম, যদি মোটটা বলে দেয় যে আমার 5টা টুকরো আছে কবার কাটা হয়েছে, তোমাকে সময় 1 বিয়োগ করে বলতে হবে। আর যদি বলে 5টা টুকরো আছে কবার কাটেনি, তাহলে তোমাকে 1 বিয়োগ করে বলতে হবে। তোমার 5টা টুকরো হয়েছে, কটা টুকরো বললাম, 5টা টুকরো হয়েছে, তাহলে তোমার কবার কাটা হয়েছে 1 বিয়োগ করে বলতে হবে, 4বার। 1 বিয়োগ করে বলতে হবে 4বার। তোমার যদি 12টা টুকরো হয়েছে কবার কাটা হয়েছে, 1 বিয়োগ করে বলতে হবে, 11বার। তার মানে কি টুকরোটা যদি মোট বলে দেয় তাহলে 1 কম করে বলতে হবে। আর যদি কতবার কেটেছি যদি বলি যে 4বার কেটেছি কত টুকরো হবে, তাহলে তোমাকে 1 যোগ করে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা এইটুকুই থাক। আর এরপরে নেক্সট আবার যখন আমি তোমাদেরকে এইচডব্লিউ আবার পাঠাবো, ওই অবজেক্টটি যখন আবার পাঠিয়ে দেবো তার সঙ্গে উত্তরটা আমি করে পাঠিয়ে দেবো, সেটা পরবর্তী ভিডিওতে যদি তোমাদের বুঝতে হবে তাহলে আমি আবার ভিডিও করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে বাই, ভালো থেকো সবাই।